আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের জানাই অফুরান শুভেচ্ছা। আজ আমি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর কয়েকটি প্রশ্নোত্তর আলোচনা করছি। ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2025 সালের কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একের দাগে লেখা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বরে লেখা আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হলো C/9 সমান F-32/5, 5C সমান F-32/9, 9C সমান 5 × F-32, 5C সমান F-12। সঠিক উত্তরটি হবে 9C সমান 5 × F-32। তার কারণ আমরা জানি C/5 সমান F-32/9। তাহলে এদেরকে যদি আমরা বজ্র গুণন করে ফেলি তাহলে আমরা পাই 9C সমান 5 × F-32। এর পরের যে প্রশ্নটি রয়েছে তা হলো জিঙ্ক যুক্ত কপার সালফেট সমান জিঙ্ক সালফেট প্লাস কপার। এই বিক্রিয়াটি হলো একটি প্রত্যক্ষ সংযোগ, বিয়োজন, বিনিময় না প্রতিস্থাপন বিক্রিয়া? এই বিক্রিয়াটি হলো একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তার কারণ জিঙ্কের সঙ্গে কপার সালফেটের বিক্রিয়ায় উৎপন্ন হয় কপার প্লাস জিঙ্ক সালফেট। এখানে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করেছে, তাই এখানে কপার উৎপন্ন হয়েছে। এর পরের যে প্রশ্নটি রয়েছে তা হলো ভাত রুটিতে থাকা প্রধান খাদ্য উপাদানটি হলো শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন। ভাত রুটিতে থাকা প্রধান খাদ্য উপাদানটি হলো শর্করা। এটি হবে সঠিক উত্তর, শর্করা। এর পরের যে প্রশ্নটি রয়েছে Cl3517, এটা Cl হবে, Cl3517 পরমাণুর নিউট্রন সংখ্যা 17, 18, 35 না 16? আমরা জানি নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা রয়েছে এর 35, 35 থেকে 17 বিয়োগ করলে হচ্ছে 18, তাই নিউট্রন সংখ্যা হবে 18। আয়োডিনের অভাবে যে রোগটি হয়, গয়টার, অ্যানিমিয়া, অন্ধত্ব, মেরাসমাস? সঠিক উত্তরটি হবে গয়টার। আয়োডিনের অভাবে আমাদের গয়টার রোগ হয়। এর পরের যে প্রশ্নটি রয়েছে তা হলো ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট না 212 ডিগ্রি ফারেনহাইট? ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট। এটি হবে সঠিক উত্তর। সংক্ষিপ্ত উত্তর দাও। সংক্ষিপ্ত উত্তর দেওয়ার মধ্যে 1 নম্বরে রয়েছে সমতা বিধান করো। সিলভার নাইট্রেট যুক্ত হাইড্রোজেন সালফাইড সমান সিলভার সালফাইড প্লাস HNO3। তো এটা সমতা বিধান করতে গেলে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি সিলভারের 2টো পরমাণু রয়েছে, তাই সিলভার নাইট্রেটের আগে আমরা 2 বসালাম। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের 2টো পরমাণু হয়ে গেছে, তাই এখানে 2 বসালাম। এদিকে আমরা ডান পক্ষে দেখতে পাচ্ছি অক্সিজেন পরমাণুর সংখ্যা 3 × 2 = 6। এদিকে অক্সিজেন 2 × 3 = 6। হাইড্রোজেন বাম দিকে রয়েছে 2টো, এদিকেও রয়েছে 2টো, তাই এটি হয়ে গেল সমতা বিধান। এরপর আরও একটি রয়েছে নাইট্রোজেন যুক্ত হাইড্রোজেন সমান অ্যামোনিয়া। এটি সমতা বিধান করো। দেখো এখানে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা ডান দিকে রয়েছে 3টি, তাই এই দিকে যদি আমরা 3 দিই, 3 দুগুণে 6টি হাইড্রোজেন হয়ে গেল বাম পক্ষে। এরপর ডান পক্ষে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 3 6টি হাইড্রোজেন হয়ে গেল। নাইট্রোজেন বাম পক্ষে 2টি, নাইট্রোজেন ডান পক্ষে 2টি, তাই এটি হয়ে গেল সমতা বিধান। মেরাসমাস কি? মেরাসমাস হলো 1 বছরের কম বয়স্ক শিশুদের যে রোগ হয় তাকে বলা হয় মেরাসমাস। এই রোগটির জন্য মূল দায়ী সেটি হলো প্রোটিন এবং শক্তির অভাব। এই প্রোটিন এবং শক্তির অভাবে 1 বছরের কম বয়স্ক বাচ্চাদের হাত পাগুলো সরু হয়ে যায়,
হাড়গুলো একেবারে ভঙ্গুর হয়ে যায়, বাইরে থেকে হাড়গুলো স্পষ্ট বোঝা যায়। এর পরের যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটি বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যে যে বিষয়ের উপর নির্ভর করে তা হলো বস্তুর ভর, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, বস্তুর কত পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হবে সেটির উপরও নির্ভর করে। আর কি না, উষ্ণতার পার্থক্য, এই তিনটি বিষয়ের উপর কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে: বস্তুর ভর, ওই বস্তুর আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পার্থক্য। এর পরের প্রশ্নটি আমরা দেখে নেব, 3 দাগের প্রশ্ন। মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে তার কারণ মাটির কলসির মধ্যে যে জল রাখা হয় সেই জল বাষ্পাকারে ওই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। জল বাষ্প হওয়ার জন্য যে লিন তাপের প্রয়োজন হয় সেই লিন তাপ জল ওই মাটির কলসি আর কলসি মধ্যস্থ জল থেকে সংগ্রহ করে। এর ফলে কলসি মধ্যস্থ জল ঠান্ডা থাকে, তাই মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এর পরের যে প্রশ্নটি রয়েছে, ভিটামিন ডি এর একটি কাজ লেখো। ভিটামিন ডি এর কাজ হলো দাঁত এবং হাড়ের গঠন মজবুত রাখা। এর সঙ্গে একটি সংযুক্ত প্রশ্ন রয়েছে, চাউমিনে উপস্থিত কৃত্রিম ক্ষতিকারক পদার্থটির নাম লেখো। চাউমিনে উপস্থিত কৃত্রিম ক্ষতিকারক পদার্থটির নাম হলো অ্যাজিনোমাটো। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? যে সমস্ত মৌলের যোজ্যতা পরিবর্তনশীল, অর্থাৎ একটা মৌল যখন অন্য কোনো মৌলের বিভিন্ন সংখ্যক পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে তখন তার পরিবর্তনশীল যোজ্যতা লক্ষ্য করা যায়। যেমন আয়রনের একটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে ফেরাস অক্সাইড উৎপন্ন করে, তাই আয়রনের এখানে যোজ্যতা হচ্ছে 2। আবার আয়রনের 2টি পরমাণু অক্সিজেনের 3টি পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে ফেরিক অক্সাইড উৎপন্ন করে, এখানে আয়রনের যোজ্যতা হচ্ছে 3। তাই আয়রনের পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে 2 এবং 3। একটি মৌল এক্স এর যোজ্যতা 2, অপর একটি মৌল ওয়াই এর যোজ্যতা 3, তাহলে যৌগটির সংকেত লেখো। একটি মৌল এক্স এর যোজ্যতা হচ্ছে 2, ওয়াই এর যোজ্যতা হচ্ছে 3, তাহলে যৌগটির সংকেত হবে X3Y2। তার কারণ আমরা জানি যখন দুটি মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে তখন তাদের যোজ্যতাগুলো একটির যোজ্যতা অন্যের ডান দিকে নিচে বসে। সংকেত লেখো সোডিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম অক্সাইড। সোডিয়াম ফসফেটের সংকেত হলো, আমরা জানি সোডিয়ামের যোজ্যতা 1, ফসফেট আয়নের যোজ্যতা 3, তাই সোডিয়াম ফসফেটের সংকেত হলো Na3PO4, সোডিয়াম ফসফেট। অ্যালুমিনিয়াম অক্সাইড, আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, তাই Al2O3। আজ এই পর্যন্ত। আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এডুকেশনাল ভিডিও দেখতে থাকো। আর আজ এই পর্যন্ত। আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই স্টাডি চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, অনেক কিছু শিখতে পারবে। আজ এই পর্যন্ত। আজ আমি এখানেই শেষ করছি। এরপর আরও একটি এডুকেশনাল ভিডিও নিয়ে পরের দিন হাজির হব। আর তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তোমাদের সবাইকে
যতটা সম্ভব শেখাতে পারবো তার চেষ্টা করব।